বন্ধুরা, মার্কেট এক্সপার্টদের এস্টিমেট অনুযায়ী তারা মনে করছেন 2022 থেকে 2030 এর টাইম পিরিয়ডে ইন্ডিয়ার ইভি সেক্টর 49% সিএজিআর হারে গ্রোথ এক্সপেক্ট করছেন। এবং যদি আপনি টাটা মোটরসের ম্যানেজিং ডিরেক্টরের ইন্টারভিউ দেখেন, তিনি ইন্টারভিউতে বলছেন যে ইন্ডিয়ার ইভি সেক্টর হিউজ পরিমাণে গ্রোথ পোটেনশিয়াল অ্যাভেলেবেল রয়েছে এবং তার এস্টিমেট অনুযায়ী 2030 এর মধ্যে ইন্ডিয়ার ইভি সেক্টর 1 মিলিয়নের কাছাকাছি টাচ করবে। সুতরাং ইভি সেক্টর যদি এত পরিমাণে গ্রোথ অপরচুনিটি অ্যাভেলেবেল থাকে, তাহলে তার মেইন গ্রোথ ড্রাইভার্স তার ইনডাইরেক্ট বেনিফিট পেয়ে যাবে ইন্ডিয়ার ব্যাটারি সেগমেন্ট। তাই আজকের ভিডিওতে ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট ব্যাটারি ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যে কোম্পানিটাকে আমি পার্সোনালি আজকে ইনভেস্টমেন্ট করেছি, অতীতেও আমার ইনভেস্টমেন্ট ছিল এবং আজকে হিউজ পরিমাণে আমি পজিশনকে ডবল করেছি। কেন ডবল করেছি, কেন আমি মনে করছি এখানে হিউজ পরিমাণে গ্রোথ পোটেনশিয়াল অ্যাভেলেবেল রয়েছে এবং ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট ব্যাটারি ম্যানুফ্যাকচারিং কোম্পানিটাকে কেন আমি সিলেক্ট করলাম, প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আজকের ভিডিওতে ডিটেল অ্যানালাইসিস করার চেষ্টা করব। কোম্পানি এখান থেকে কতটা রিটার্ন এক্সপেক্ট করা যায়, প্রত্যেকটা পয়েন্ট এই ভিডিওতে ডিটেল অ্যানালাইসিস করে দেওয়ার চেষ্টা করব। তার আগে যদি এই চ্যানেলে নতুন থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি মনে হয় যে এই ভিডিওটা থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। তো সবার প্রথম, ইভি সেক্টর যদি গ্রোথ করে তাহলে ব্যাটারি সেগমেন্ট কিন্তু হিউজ পরিমাণে গ্রোথ পোটেনশিয়াল অ্যাভেলেবেল রয়েছে, কারণ ব্যাটারি ছাড়া কিন্তু ইভি কোনো মতে চালানো সম্ভব নয়। এবং আজকে যেই ব্যাটারি কোম্পানিটা ডিসকাস করব, সেই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে ইন্ডিয়ার জায়েন্ট অটো ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো চলে আসে, যেখানে টাটা মোটরস এই কোম্পানির ক্লায়েন্ট, যাদেরকে ব্যাটারি সাপ্লাই করে থাকে, এবং অশোক লিল্যান্ডের মতন কোম্পানি এর ক্লায়েন্ট, ফোর্ড ইন্ডিয়া এই কোম্পানির ক্লায়েন্ট, হন্ডার কথা বলেন, হিউন্ডাইয়ের কথা বলেন, অথবা মহেন্দ্রার কথা বলেন, তাছাড়া মারুতির মতন বড় বড় জায়েন্ট ইন্ডিয়ার যত বড় বড় কোম্পানিগুলো আছে অটো ম্যানুফ্যাকচারিং কোম্পানি, প্রত্যেকটা কোম্পানি, ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু এই কোম্পানির কাছ থেকে ব্যাটারি সাপ্লাই নিয়ে থাকে। মানে এই বড় বড় কোম্পানিগুলো যদি গ্রোথ করে, যেই কোম্পানি গ্রোথ করে কেন, তার ইনডাইরেক্ট বেনিফিট এই কোম্পানি পেয়ে যাবে এবং ব্যাটারি সেগমেন্ট কিন্তু গ্রো করতে বাধ্য। কারণ ইভি সেক্টর যদি গ্রো করে, তাহলে এই ইভি সেক্টরের মেইন গ্রোথ ড্রাইভার হবে হচ্ছে গিয়ে ব্যাটারি সেগমেন্ট। তাই আজকের ভিডিওতে যে ব্যাটারি কোম্পানিটা ডিসকাস করছি, কোম্পানিটা হিউজ পরিমাণে গ্রোথ পোটেনশিয়াল অ্যাভেলেবেল রয়েছে, কোম্পানি গ্রেট ভ্যালুয়েশনে অ্যাভেলেবেল রয়েছে। কোম্পানির নাম অমরা রাজা ব্যাটারি। অমরা রাজা ব্যাটারিটা কেন সিলেক্ট করেছি, সর্বপ্রথমে কোম্পানির বিজনেস মডেল যদি খুব শর্টে বলতে হয়, যেখানে কোম্পানি শুধু অটো সেগমেন্ট থেকে বিজনেস করে না, কোম্পানি অটো সেগমেন্ট ছাড়াও কোম্পানি বেশ কিছু সেগমেন্টে মার্কেট লিডিং পজিশন হোল্ড করে। যেখানে টেলিকম সেগমেন্টে কোম্পানি 60% মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে বহু বছর ধরে। মার্কেট অলমোস্ট মার্কেটটাকে পুরো ক্যাপচার করে আছে, ম্যাক্সিমামটাই ক্যাপচার করে আছে অমরা রাজা ব্যাটারি 60%। এবং ইন্ডিয়ান রেলওয়ের জন্য কোম্পানি কাস্টমাইজ ব্যাটারি ম্যানুফ্যাকচারিং করে থাকে, মানে যেরকম প্রয়োজন সাইজ অনুযায়ী যেরকম ক্যাপাসিটি বলবে সেই অনুযায়ী কাস্টমাইজ ব্যাটারি ইন্ডিয়ান রেলওয়ের জন্য ম্যানুফ্যাকচারিং করে থাকে। এছাড়া অয়েল অ্যান্ড গ্যাস সেগমেন্টে কোম্পানি ব্যাটারি সেগমেন্ট দিয়ে থাকে। এছাড়া ইন্ডাস্ট্রিয়াল ব্যাটারি সেগমেন্টে কোম্পানি 30% মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে। এছাড়া এনার্জি সেগমেন্টে কোম্পানি 4% মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে। কোম্পানির ম্যানুফ্যাকচারিং ফেসিলিটির কথা বলতে গেলে আমি এখানে পাশে স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করব, স্ক্রিনশটটা কিছু ফটো দেওয়ার চেষ্টা করব। কোম্পানি তেলেঙ্গানাতে একটা বিশাল বড় তেলেঙ্গানা গভর্নমেন্টের সাথে মেগা ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরির জন্য এমওইউ সাইন করেছে, যেখানে হিউজ পরিমাণে মেগা ফ্যাক্টরি কোম্পানি লঞ্চ করছে। এবং আমি তিরুপতিতে যখন গেছিলাম, তিরুপতিতে গিয়ে আমি কোম্পানির ফ্যাক্টরিতে ভিজিট করেছিলাম। আমি ফটো পাশে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, যেখানে কোম্পানি গিগা ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি, ওখানে তিরুপতি বালাজি মন্দিরে যদি আপনি ভিজিট করতে যান দেখতে পাবেন ওখানে কোম্পানি বিশাল বড় গিগা ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি প্ল্যান করে ফেলেছে নিয়ার ফিউচারের জন্য। কোম্পানি হিউজ পরিমাণে গ্রোথ নিয়ার ফিউচারে অবশ্যই দেখাবে, যে পরিমাণে কোম্পানি কাজ করছে। কোম্পানি যদি বর্তমানে ম্যানুফ্যাকচারিং ফেসিলিটির কথা বলতে হয়, বর্তমানে কোম্পানির কাছে 7খানা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট রয়েছে, যার মধ্যে থেকে 2খানা গিগা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট কোম্পানি রিসেন্টলি প্ল্যান করেছে, একটা তিরুপতিতে এবং একটা তেলেঙ্গানায়। তেলেঙ্গানা গভর্নমেন্ট, যেখানে আমি থাকি এখন হায়দ্রাবাদে, এখানেই কোম্পানি একটা এমওইউ সাইন করেছে, যেখানে একটু ছোটখাটো প্রবলেমও চলছে সেই ফ্যাক্টরিটা নিয়ে। এবং কোম্পানি, এটা তো আমি বললাম, তাছাড়া কোম্পানি এসআরএম ইউনিভার্সিটির সাথে রিসার্চ সেন্টার হিসেবে কাজ করছে, যেখানে কোম্পানি নেক্সট জেনারেশন লিথিয়াম আয়ন ব্যাটারি, লো কস্ট এবং ফাস্ট চার্জিং ব্যাটারি ম্যানুফ্যাকচারিং এর জন্য কম খরচায় যাতে ম্যানুফ্যাকচারিং করা যায় সেই জন্য কোম্পানি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য কাজ করছে, যেখানে 2 কোটি টাকা কোম্পানি খরচা করছে। এবং তেলেঙ্গানা গভর্নমেন্টের সাথে যে গিগা ম্যানুফ্যাকচারিং ইউনিটটা কোম্পানি তৈরি করছে, যেটা 2025 থেকে 30-এর মধ্যে কোম্পানি কমপ্লিট করার টার্গেট রেখেছে, গিগা ফ্যাক্টরি, যার টোটাল কোম্পানি এখানে বাজেট রয়েছে 9,500 কোটি টাকা। এবং কোম্পানি তিরুপতিতে তো একটা গিগা ম্যানুফ্যাকচারিং ইউনিট অলরেডি তৈরি করেই ফেলেছে। এছাড়াও এই কোম্পানিতে অনেক বেশি পজিটিভ সাইন আছে, আমি খুব বেশি ডিটেলে গেলাম না, কারণ এই
এই কোম্পানিটার বিজনেস মডেল নিয়ে আমি অতীতে একটা ইনডেপথ ভিডিও তৈরি করে রেখেছিলাম। যদি ওই ভিডিওটি দেখার ইচ্ছা থাকে আমি ডেসক্রিপশনে লিংক প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব, অবশ্যই আপনারা একবার দেখে নেবেন। তাহলে কোম্পানির আর কি কি পজিটিভ সাইন আছে, বিজনেস মডেল কতটা স্ট্রং, ফিউচার টার্গেট কি আছে, প্রত্যেকটা পয়েন্ট আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। চলুন এবার কোম্পানি কিরকম ভ্যালুয়েশনে ট্রেড করছে এবং কিরকম রিটার্ন এখান থেকে এক্সপেক্ট করা যায়, আমি কেন কোম্পানিটাকে বাছাই করেছি, বেশ কিছু ইম্পর্টেন্ট রেশিও এবং কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট বোঝানোর জন্য আমি আপনার স্ক্রিনারের উপর নিয়ে যাচ্ছি। তো চলুন এবার আমরা অমরা রাজা ব্যাটারির বেশ কিছু ইম্পর্টেন্ট কি রেশিওর উপর নজর দিই, যে কোম্পানি কিরকম ভ্যালুয়েশনে ট্রেড করছে, কোম্পানি অতীতে কিরকম গ্রোথ করেছে এবং ফিউচারে কতটা গ্রোথ অপরচুনিটি কোম্পানির কাছে অ্যাভেলেবেল রয়েছে, এবং কোম্পানি তার ক্যাপিটালকে কিরকম ইউজ করে সেখান থেকে কিরকম রিটার্ন জেনারেট করতে পারে। তো এগুলো জানলে আপনি বুঝতে পারবেন যে কোম্পানি ফিনান্সিয়ালি কতটা স্ট্রং এবং কোম্পানি ফিউচারে কতটা গ্রোথ অপরচুনিটি আছে এবং কিরকম ভ্যালুয়েশনে কোম্পানিটা অ্যাভেলেবেল আছে। তো সর্বপ্রথমে যদি আমরা মার্কেট ক্যাপিটালাইজেশন দেখি তাহলে মাত্র 10,710 কোটি টাকা মার্কেট ক্যাপ আছে, এবং যেই সেগমেন্টে ওভারঅল ইভি সেগমেন্টে 49% গ্রোথ অপরচুনিটি রয়েছে নিয়ার ফিউচারে, তাহলে ওভারঅল সেগমেন্টের যে মেন কি ড্রাইভার ব্যাটারি সেগমেন্ট কিন্তু তার অপরচুনিটি পেয়ে যাবে। সুতরাং কোম্পানির কাছে গ্রোথ অপরচুনিটি অ্যাভেলেবেল আছে, যে সেগমেন্ট থেকে বিলং করে সেই সেগমেন্টে অপরচুনিটি আছে, এই নিয়ে কোনো ডাউট থাকা উচিতই নয়। যদি কোম্পানির বর্তমানে আপনি কারেন্ট প্রাইস দেখেন তাহলে 627 টাকাতে ট্রেড করছে, যার এগেইনস্টে যদি আপনি কোম্পানির অল টাইম হাই দেখেন, এটা কিন্তু 52 উইক হাই আছে 700 নয়, কিন্তু কোম্পানির অল টাইম হাই থেকে অলমোস্ট 40% ডিসকাউন্টে অ্যাভেলেবেল আছে, যেটা এক বছরের হাই ছিল কোম্পানির 1000 টাকার ওপরে, সেখান থেকে কোম্পানি 40% ডিসকাউন্টে এখানে 600 টাকাতে ট্রেড করছে। এবং কোম্পানি যদি বর্তমানে আপনি পি রেশিও দেখেন তাহলে মাত্র 13 পিতে অ্যাভেলেবেল রয়েছে, যার এগেইনস্টে যদি আপনি কোম্পানির মিডিয়ান পিতে চলে যান তাহলে কোম্পানির 5 বছরের মিডিয়ান পি আছে 19.4 মানে 20, এবং কোম্পানির 3 বছরের মিডিয়ান পি রেশিও কত আছে, এখানে 3 বছরের মিডিয়ান পি আছে 16.9 মানে 17 থেকে 20 কোম্পানির মিডিয়ান পি রেশিও আছে, তার এগেনস্টে কোম্পানি 13 পিতে ট্রেড করছে। সুতরাং পি রেশিও হিসেবে কোম্পানি গ্রেট ভ্যালুয়েশন অ্যাভেলেবেল আছে, টপ থেকে কোম্পানি 40% ডিসকাউন্টও অ্যাভেলেবেল আছে, এবং এই কোম্পানি গ্রেট রিটার্নও জেনারেট করতে সক্ষম। কোম্পানির 20% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে এবং 15% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে, এবং সেগমেন্টে হিউজ পরিমাণে গ্রোথ অপরচুনিটি অ্যাভেলেবেল আছে। কোম্পানির বুক ভ্যালুর তুলনায় খুব একটা হায়ার প্রাইসেও কোম্পানি ট্রেড করছে না, যেখানে 310 টাকা বুক ভ্যালু আছে তার এগেইনস্টে মাত্র 627 টাকাতে কোম্পানি ট্রেড করছে। এবং যদি আপনি কোম্পানির এখানে ডেট টু ইকুইটি রেশিও দেখেন, যেটা সুপার গ্রেট ম্যানেজেবল পজিশনে রয়েছে, 100 টাকার এগেইনস্টে কোম্পানির মাত্র 2 টাকা ঋণ নেওয়া আছে, এবং কোম্পানি যে হাই ক্যাপেক্স প্ল্যান করছে সেটাও কোম্পানির নিজের ক্যাপিটালের ইউজ করেই করছে, কোথা থেকে ঋণ নিতে হচ্ছে না। সুতরাং কতটা গ্রেট কোম্পানি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। যদি আপনি কোম্পানির প্যাগ রেশিও দেখেন তাহলে মাত্র 1.4 রয়েছে, এটাও ম্যানেজেবল রয়েছে, কোনো চিন্তা করার বিষয় নেই। প্রাইস টু সেলস দেখলে পরেও এটাও ঠিকঠাক লেভেলে রয়েছে। যদি আপনি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে চলে আসি তাহলে দেখি কোম্পানি অতীতে কিরকম পারফর্ম করেছে এবং কোম্পানি এখন কেরম পারফর্ম করছে। তো যদি সর্বপ্রথমে কোয়ার্টারলি রেজাল্টে চলে আসি তাহলে 2020 জুনে কোম্পানির সেল ছিল 1151 কোটি টাকা, নেক্সট ইয়ার সেটা বাড়িয়ে করলো 1886, তারপর 2620 এবং বর্তমানে 2770। তো কোয়ার্টারলি বেসিসেও ফার্স্ট ক্লাস গ্রোথ রয়েছে। এবং যদি আপনি কোম্পানির এখানে নেট প্রফিটে চলে আসেন তাহলে 63 কোটি টাকা থেকে গ্রো করে 124 কোটি টাকাতে গেল, তারপর 131 কোটি টাকা এবং রিসেন্টলি 192 কোটি টাকা, ফার্স্ট ক্লাস গ্রোথ। যদি আপনি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে ইয়ারলি বেসিসে দেখেন তাহলে সুপার গ্রেট গ্রোথ কোম্পানি দেখিয়েছে, যেটা 2364 কোটি টাকা থেকে কন্টিনিউয়াসলি গ্রো করে কোম্পানি হাইয়েস্ট এভার সেলস পোস্ট করেছে ট্রেলিং 12 মান্থে 10,536 কোটি টাকা, এবং লেটেস্ট ইয়ারে কোম্পানি 10,386 কোটি টাকা পোস্ট করেছে, যেটা প্রিভিয়াস ইয়ারের তুলনায় ফার্স্ট ক্লাস গ্রোথ আছে, যেটা প্রিভিয়াস ইয়ারে 8,600 ছিল সেটা আবার 10,300তে চলে গেছে। প্রত্যেক বছর কোম্পানি গ্রোথ করেছে, এমনকি যদি আপনি এখানে প্যান্ডেমিকের ইয়ারেও দেখেন তাহলে প্যান্ডেমিকের সিচুয়েশনেও কিন্তু কোম্পানি ফার্স্ট ক্লাস গ্রোথ দেখিয়েছে, এবং নিয়ার ফিউচারেও কোম্পানির কাছে হিউজ পরিমাণে গ্রোথ অপরচুনিটি অ্যাভেলেবেল রয়েছে। কোম্পানি অপারেটিং প্রফিট মার্জিন এখানে অলমোস্ট স্টেবেলই রয়েছে, সামান্য পরিমাণে ডাউন ট্রেন্ড রয়েছে। এর কারণ আমরা সবাই জানি র ম্যাটেরিয়ালের কস্ট ইনক্রিজ হওয়া। তো র ম্যাটেরিয়ালের কস্ট যখন আবার ডিক্রিজ হয়ে যাবে তখন কিন্তু কমোডিটির প্রাইস ডাউন হয়ে গেলে কোম্পানি কিন্তু আবার হিউজ পরিমাণে গ্রোথ আরও দেখাবে। যদিও কোম্পানি যদি আপনি বর্তমানে নেট প্রফিট দেখেন তাহলে কোম্পানি হাইয়েস্ট এভার নেট প্রফিট পোস্ট করেছে 755 কোটি টাকা, যেটা দেখুন 215 কোটি টাকা থেকে কন্টিনিউয়াসলি স্টেবল গ্রোথ করে কোম্পানি হাইয়েস্ট এভার নেট প্রফিটও পোস্ট করছে।
যদি আপনি কোম্পানির ইপিএস গ্রোথ দেখেন তাহলে কোম্পানি যেটা 12 ইপিএস জেনারেট করতো সেখান থেকে ইনক্রিজ করে কোম্পানি 44 ইপিএস এ চলে এসেছে, সেই হারে কিন্তু কোম্পানি রিটার্ন দেয়নি। যদি আপনি প্রিভিয়াস 5 বছরের রেজাল্ট দেখেন তাহলে দেখুন কোম্পানি এখানে 5 বছর আগে 28 ইপিএস জেনারেট করতো, যেটা এখন গ্রোথ হয়ে 44 ইপিএস এ চলে এসেছে, সেই হারে কিন্তু কোম্পানি রিটার্ন দেয়নি। সুতরাং ফিউচারে কিন্তু রিটার্ন দিতে বাধ্য, কোম্পানি আপনাকে ঠকাবে না, যেটা আমি মনে করছি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং পার্সোনাল নলেজ আমাকে এটাই সাজেস্ট করেছে। যদি কোম্পানির আপনি এখানে কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখেন, এখানে অ্যাভারেজ স্ট্রং রয়েছে, কম্পাউন্ডেড প্রফিট গ্রোথও এখানে স্ট্রং রয়েছে। যদি আপনি কোম্পানির রিটার্ন অন ইকুইটি দেখেন এটাও স্ট্রং রয়েছে এবং 1 বছরে মাত্র 23% রিটার্ন দিয়েছে। ওভারঅল সেগমেন্টে এত গ্রোথ অপরচুনিটি আছে এবং লাস্ট 5 বছরে -6% রিটার্নে আছে, এটা একটা গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটি। কোম্পানির সেল হাইস্ট লেভেলে আছে, কোম্পানির বটম লাইন হাইস্ট লেভেলে আছে, সবকিছু ফার্স্ট ক্লাস পজিশনে রয়েছে। কোম্পানি হাইস্ট এভার ক্যাপেক্স প্ল্যান করছে, গিগা ফ্যাক্টরি ওপেন করার চেষ্টা করছে, যার এগেনস্টে কোম্পানির শেয়ার প্রাইস ডাউনে রয়েছে, এটা একটা গ্রেট অপরচুনিটি হিসেবে আমাদের নিতে হবে। যদি কোম্পানির রিজার্ভ দেখেন তাহলে 5,281 কোটি টাকা কোম্পানির কাছে রিজার্ভ আছে, যার এগেনস্টে মাত্র 107 কোটি টাকা কোম্পানির কাছে বড়োয়িং রয়েছে। এবং যদি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখেন, যেটা হিউজ পরিমাণে ইমপ্রুভ হয়েছে, 355 কোটি টাকা থেকে গ্রো করে 2,897 কোটি টাকা। ফিক্সড অ্যাসেট বাড়ার মানে কি, মানে কোম্পানিদের ক্যাপাসিটিকে কি হারে এক্সপেনশন করছে সেটাকে বলা হয় ফিক্সড অ্যাসেট। এবং কোম্পানি যদি আপনি সিডব্লিউআইপি দেখেন, ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস, সেটা কন্টিনিউয়াসলি ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেসে কাজ চলছে, এটাও একটা পজিটিভ সাইন। যদি আপনি এখানে কোম্পানির ক্যাশ ফ্লো স্টেটমেন্টে চলে আসেন তাহলে কোম্পানির ক্যাশ ফ্লো এখানে পজিটিভ জেনারেট করছে, মানে যতটা কোম্পানি সেল করতে পারছে সেটা কোম্পানি ঘরে রিটার্ন আনতে পারছে। এবং যদি এখানে কোম্পানির আপনি ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ দেখেন, যেটা এখানে অ্যাভারেজের কাছাকাছি রয়েছে, ফার্স্ট ক্লাস রয়েছে, কোনো অসুবিধা নেই। যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে আসেন, যেটা 5টা কোয়ার্টার আগে 28% প্রমোটারের কাছে স্টেক ছিল, এখনও 28% স্টেকেই রয়েছে। এবং যদি আপনি সেম টাইম পিরিয়ডে এফআইআই স্টেক দেখেন, যেটা মাত্র 18% এফআইআই এর কাছে ছিল, সেটা অলমোস্ট তারা ডবল করে ফেলেছে, 35%-এ নিয়ে গেছে, এটা একটা খুব পজিটিভ সাইন। এবং সেম টাইম পিরিয়ডে যদি আপনি ডিআইআই স্টেক দেখেন, যেটা 10% ছিল, ডিআইআই এখনো 10%-এই রয়েছে। এবং এখানে যদি আপনি পাবলিকের স্টেক দেখেন, যেটা 42% পাবলিকের কাছে ছিল, যেটা কন্টিনিউয়াসলি রিডিউস হয়ে এখন লোয়েস্ট লেভেলে রয়েছে, মানে এখানে কন্টিনিউয়াসলি লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং ট্রান্সফার হচ্ছে। এবং এফআইআই স্টকটি নিয়ে কতটা বুলিশ নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, যে কারণে তারা 18% থেকে তাদের স্টেককে ডবল করে 35%-এ নিয়ে গেছে। এফআইআই বুলিশ, ডিআইআই বুলিশ, পাবলিকের কাছ থেকে স্টেক কন্টিনিউয়াসলি কমছে। এবং পাবলিকের কাছে এই যে দেখুন এখানে 14% স্টেক ছিল, সেটা এফআইআই এর কাছে ট্রান্সফার হয়েছে। প্রত্যেকটা পজিটিভ সাইন এই কোম্পানির মধ্যে আপনি দেখতে পাবেন, যেই পজিটিভ সাইন একটা কোম্পানির শেয়ার প্রাইসকে অ্যাপ্রিসিয়েট করানোর জন্য প্রয়োজন। তো বন্ধুরা, আমি মনে করছি আজকের ভিডিওতে অমরা রাজা ব্যাটারি কোম্পানিটা বাছাই করার পেছনে কি কি রিজন আছে এবং কেন কোম্পানিটা আমি এক্সপোজার বাড়ালাম, প্রত্যেকটা পয়েন্ট নিশ্চয়ই আমি আপনাদের ইজিলি বুঝিয়ে বলতে পেরেছি। আর যদি অ্যাডভান্স লেভেলের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে আমার কাছ থেকে শিখতে চান, যে কিভাবে আমি স্টেপ বাই স্টেপ কোনো কোম্পানিতে অ্যানালাইসিস করে সেই কোম্পানিতে বাইং অপরচুনিটি খুঁজে পাই, কোন কোন সাইন দেখলে কোন কোম্পানিকে অ্যাভয়েড করতে হবে, কোন কোন সাইন দেখলে আপনি বুঝতে পারবেন সেই কোম্পানি মাল্টিপ্যাকার রিটার্ন জেনারেট করে দিতে পারে, এবং অতীতে লাস্ট 6 মাস টাইম পিরিয়ডে আমরা যে কয়টা স্টক বাছাই করেছিলাম ম্যাক্সিমাম স্টকগুলো হিউজ পরিমাণে গ্রোথ দেখিয়ে দিয়েছে। প্রকাশ পাইপে 75% প্রফিট, রিলায়েন্স ইনফ্রাতে 80% প্রফিট, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 100% উপরে প্রফিট, ব্যাংক অফ মহারাষ্ট্র থেকে 100% উপরে প্রফিট, যেই কোম্পানিগুলো আমরা বাছাই করেছি। ডিকসন টেকনোলজিতে 60% প্রফিট, ম্যাক্সিমাম কোম্পানি আমাদের গ্রেট রিটার্ন দিয়ে গেছে। বাজাজ হিন্দুস্তান সুগার থেকে আমরা বড় প্রফিট জেনারেট করেছি। আরো লিস্ট তো ছেড়েই দেন, প্রচুর কোম্পানি যেগুলো 50%-এর উপরে প্রফিটে আমরা দাঁড়িয়ে আছি, এবং আরো অনেক কোম্পানি আছে যেগুলোতে 100%-এর উপর প্রফিটে দাঁড়িয়ে আছি। তো সেই কোম্পানিগুলোকে বাছাই কিভাবে আমি করেছিলাম, কখন আপনি বুঝতে পারবেন কোন কোম্পানিটা টপের আশেপাশে আছে, ওভারঅল মার্কেট কখন টপের আশেপাশে আছে কোন কোন সাইন দেখে বুঝতে পারবেন, মার্কেট কখন বটমের আশেপাশে আছে সেটা আপনি কোন কোন সাইন দেখে বুঝতে পারবেন। অ্যাডভান্স লেভেলের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে হলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, সেটাতে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, যেখানে আপনার আশেপাশে আর 99 জন লোক যেই কোম্পানিটাকে অ্যানালাইসিস করছে, আপনি সেই কোম্পানিটাকেই অ্যানালাইসিস করছেন, কিন্তু তারা যে জিনিসটা দেখতে পাচ্ছে না সেই জিনিসটা আপনি কিভাবে দেখতে পারবেন, যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাডভান্স লেভেলের অ্যানালাইসিস না শিখতে পারবেন, কোম্পানির ভিতরে ঢুকে কোম্পানির ভ্যালুয়েশন যাচাই করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত মার্কেটের বেস্ট কোম্পানিতে ইনভেস্ট করেও আপনি বড় প্রফিট জেনারেট করতে পারবেন না।
এবং যদি আপনি অ্যানালাইসিস করা শিখে যান, ভ্যালুয়েশন যদি আপনি বুঝতে পারেন, তাহলে মার্কেটের খারাপ কোম্পানি থেকেও আপনি বড় বড় প্রফিট জেনারেট করে বেরিয়ে আসতে পারবেন। আজকের মতো এই অবধি। যদি এই কোম্পানির রিলেটেড অথবা স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড রিলেটেড কোনো কিছু জানার থাকে, নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।